গল্প শুরু হয় অন্ধকার রাতের এক ঘন জঙ্গলে। রক্ত ভেজা শরীরে এক মেয়েকে দেখানো হয়। সে ভয় পেয়ে দৌড়ে পালাতে থাকে এই জঙ্গল থেকে। বোঝা যায় এই মেয়েটি কিছু একটা থেকে বাঁচার জন্য পালিয়ে যাচ্ছিল। তবে সে যার থেকে পালিয়ে যাচ্ছিল তার থেকে বাঁচা এতটাও সহজ নয়। পালাতে পালাতেই সে একটি বাড়ির কাছে আসে। দেখতে পায় পুরো বাড়ির চারপাশটায় লাল আলো ছড়িয়ে পড়েছে এবং তখনই তার সামনে আসে একটি বিশাল বড় কালো সত্তা। এই শয়তান ওই মেয়েটির গলা টিপে তাকে ওপরে তুলে নেয়। এবার সেই শয়তান সেই মেয়েটির চোখে চোখ রেখে একটি নাম নেয়। তবে নামটা মেয়েটির নয়, এই নামটি ছিল অ্যান্ড্রিউ। এই কথা শুনে মেয়েটি খুব ভয় পেয়ে যায় এবং সাথেই তার ঘুম ভেঙে যায়। বুঝতে পারে এটা ছিল তার একটা দুঃস্বপ্ন, কিন্তু সে তখনও বুঝতে পারছিল না এমন ভয়ানক দুঃস্বপ্ন সে কেন দেখল। এই মেয়েটির নাম অলেনা। বিছানা থেকে উঠেই সে যায় তার প্রেমিকের কাছে, আর তার প্রেমিকের নামই ছিল অ্যান্ড্রিউ। তারা একে অপরকে খুব ভালোবাসে। তারা দুজন তাদের পোষা কুকুর ওজোর সাথে খুব ভালোবাসার সঙ্গেই থাকে। এরা দুজনেই ইউক্রেন দেশের কনটপে থাকে। অলেনা অ্যান্ড্রিউর সাথে কথা বলে, মজা ঠাট্টা করে এবং দুজনে খুব শীঘ্রই বিয়েও করতে চলেছে। অ্যান্ড্রিউ তার প্রেমিকার জন্য খাবার তৈরি করে নিজের কাজে বেরিয়ে যায়, কিন্তু অলেনা তখনও বেশ ভয় পেয়েছিল, ঘাবড়ে গিয়েছিল। যার জন্যই সে তার আন্টি ইয়োদোকাকে কল করে। তাকে জানায় সে একটি স্বপ্ন দেখেছে যেখানে মৃত্যু অ্যান্ড্রিউকে নিতে এসেছিল। এখান থেকেই আমরা জানতে পারি ওই কালো বিশালাকার সত্তাটি আসলে স্বয়ং মৃত্যু ছিল। ইয়োদোকা বলে মৃত্যু কারণ ছাড়া কারো স্বপ্নে আসে না এবং এখন সময় হয়েছে অ্যান্ড্রিউকে দূরে পাঠানোর। কিভাবে পাঠাতে হবে, কোথায় পাঠাতে হবে তা সে জানে। তাকে শেখানোর কোনো প্রয়োজন নেই। ইয়োদোকার কথা শুনে বোঝা যায় অলেনার কোনো এক অতীত রয়েছে, আর সেই অতীত মোটেও সুন্দর নয়। 23শে ফেব্রুয়ারি 2022 তারা তাদের অ্যানিভার্সারি উদযাপন করছিল। আর এই ভালোবাসার দিনেই তারা যেন আবার নতুন করে তাদের ভালোবাসাকে অনুভব করে। কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী ছিল না। ইউক্রেনের ওপর রাশিয়া হামলা করে। শুরু হয় রাশিয়া ইউক্রেনের সেই ভয়াবহ যুদ্ধ। হাজার হাজার ইউক্রেনবাসীর মৃত্যু হচ্ছে চারিদিকে। রাশিয়ান সৈন্যরা এখন ইউক্রেনিয়ান অ্যাক্টিভিস্ট এবং কর্তৃপক্ষের লোকদের সরাসরি অপহরণ করছিল। অন্যদিকে সাধারণ মানুষ ভয়ে লুকিয়ে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। অলেনা এবং অ্যান্ড্রিউ এর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যাবেটা কোথায়? কারণ সব জায়গায় রাশিয়ানরা ওত পেতে বসেছিল। সমস্ত রাস্তায় রাশিয়ান সৈন্যরা ট্যাঙ্ক, বন্দুক সবকিছু নিয়ে পাহারা দিচ্ছিল। অ্যান্ড্রিউ কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না। তখনই অলেনা বলে তাদের তার আন্টির বাড়িতে চলে যাওয়া উচিত, কারণ তিনি জঙ্গলের মধ্যে তৈরি একটি নিরাপদ বাড়িতে থাকেন, যা বিশ্বযুদ্ধের সময়ও ছিল, কিন্তু কেউ তা খুঁজে পায়নি, আর সেখানেই তারা নিরাপদ থাকবে। অ্যান্ড্রিউ তার কথায় রাজি হয়ে যায় এবং তারা দুজনেই জঙ্গলের পথে বেরিয়ে পড়ে আন্টি ইয়োদোকার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু মাঝপথেই কিছু রাশিয়ান সৈন্যের দল তাদের পথ আটকায়, যারা তাদের গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, তল্লাশি নিতে শুরু করে। অ্যান্ড্রিউ তাদের সাথে খুব ভালোভাবেই কথা বলার চেষ্টা করে, তাদের সামলানোর চেষ্টা করে, কিন্তু তারা তার প্রেমিকার সাথে অভদ্র আচরণ করতে শুরু করে। এখনও তাকে শান্ত থাকতে হবে, তাই সে কোনো মতে রাগ হজম করে নেয়। যদিও তার অলেনার সাথে এমন অশ্লীল আচরণ দেখে রাগ চরম পর্যায়ে চলে গেছে, তবুও সে ঠান্ডা মাথায় তাদের সাথে কথা বলে। সব জিজ্ঞাসাবাদের পর যখন তাদের যাওয়ার সময় হয়, সৈন্যরা তাদের প্রধানের কাছে গিয়ে বলে তাদের গাড়িটি খারাপ হয়ে গেছে, আর এদের গাড়িটি খুবই ভালো। এই গাড়িটি যদি তারা নিতে পারে তাহলে গ্রাম থেকে খাবার নিয়ে আসার জন্য তাদের আর কোনো গাড়ির অভাব হবে না। আর এই জঙ্গলে তাদের সাথে কি হবে সেটা কেউ কোনোদিন জানতেই পারবে না। সাথেই তারা অলেনার মতো এত সুন্দরী মেয়েকেও পেয়ে যাবে তাদের চাহিদা মেটানোর জন্য। এই সব কিছু শুনে ওই সেনা প্রধানও তাদেরকে অনুমতি দিয়ে দেয়। এবার এই সৈন্যরা অ্যান্ড্রিউর দিকে বন্দুক তাক করে তাকে বাইরে আসতে বলে। অ্যান্ড্রিউর বুঝতে বাকি থাকে না এরপর কি হতে চলেছে, তাই সে গুলি চালাতে শুরু করে এবং এতেই একজন সৈন্যের প্রাণ যায় আর অন্যদিকে আরেকজন সৈন্য তার পা হারায়। এবার সে গাড়িটি সেখান থেকে নিয়ে দ্রুত বেরিয়ে যায়। সমস্ত সৈন্যরা তাদের গাড়ির দিকে অজস্র গুলি চালাতে থাকে, তবে কোনো মতে তারা ইয়োদোকার বাড়িতে পৌঁছে যায়। অলেনা তার কুকুরকে বাইরে বের করে, যার গায়ে গুলি লাগায়
কুকুরটি আহত হয়েছিল। অলেনা আন্টির কাছে কুকুরটিকে সঁপে দেয়। তখনই সে বুঝতে পারে যে আসলে অ্যান্ড্রিউর গুলি লেগেছিল, যার ফলে সে খুবই ঘাবড়ে যায়। সে অ্যান্ড্রিউকে সামলানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ তার ভালোবাসা তার হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছে। সে তাকে ঠিক করার চেষ্টায় কিছু মন্ত্র পাঠ শুরু করে, কিন্তু এখন আর কোনো লাভ নেই, কারণ মৃত্যু অলরেডি অ্যান্ড্রিউকে নিতে এসেছিল। আর এই স্বপ্নটাই তো সে বারবার দেখেছিল। মৃত্যু অ্যান্ড্রিউকে নিয়ে চলে যায়, আর অলেনা পুরোপুরি ভেঙে পড়ে। প্রেমিককে হারানোর কষ্ট সে সহ্য করতে পারছে না। কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। সে চিৎকার করে কাঁদতে শুরু করে। যেই আর্তনাদ এসে পৌঁছায় ওই সৈন্যদের কাছেও। এবার আমরা সেই সৈন্যদের দেখতে পাই। তারা তাদের মৃত সৈন্যদের জরুরি জিনিসপত্র নিয়ে নেয় এবং আহত সৈন্যদের ড্রেসিং করিয়ে দেয়। তবে তাদের মনে সামান্যতম অনুশোচনা ছিল না। এতগুলো সৈন্য হারিয়েও তাদের মধ্যে যেন কোনো রকমের কষ্টের ছায়াও ছিল না। অন্যদিকে অলেনা তার প্রেমিক অ্যান্ড্রিউকে শেষবারের মতো দেখছে, তাকে পরিষ্কার করে দিচ্ছে, তার জন্য অঝরে কেঁদেই চলেছে। ইয়োদোকা তার কাছে এসে বলে, নিজেকে সামলাও, সবকিছু ঠিক হয়ে যাবে। তবে অলেনা বলে সে চায় না সবকিছু ঠিক হোক, সে শুধু অ্যান্ড্রিউকে চায়, যাকে সে খুব ভালোবাসত। সে ইয়োদোকাকে বলে সে কয়েক ডজন জীবনযাপন করেছে, শত শত যুদ্ধ দেখেছে, হাজার হাজার মানুষকে মরতে দেখেছে, কিন্তু আজকের মতো এত কষ্ট তার কখনো লাগেনি। সে অ্যান্ড্রিউর সাথে খুব খুশি ছিল। প্রথমবারের মতো সে একজন সাধারণ মেয়ের মতো প্রেমে পড়েছিল। সে ভালোবাসা পেয়েছিল, যেই ভালোবাসার জন্য সে তার শক্তি ত্যাগ করেছিল শুধুমাত্র একটা সুন্দর জীবন কাটাবে বলে, অ্যান্ড্রিউয়ের সাথে বাঁচবে বলে। কিন্তু তার কাছ থেকে এই খুশি ছিনিয়ে নেওয়া হয়েছে। যাদের কারণে এটা হয়েছে তাদের এর মূল্য চোকাতে হবে, তাদের মরতে হবে, কিন্তু সেটা শান্তির মৃত্যু নয়। তাদের মরতে হবে ধীরে ধীরে, অসহ্য যন্ত্রণা আর কষ্ট পেয়ে। আর সে তাদের এমন মৃত্যু দেবে যে তারা শান্তিতে মরার জন্য আকুতি করবে। সে ইয়োদোকাকে অ্যান্ড্রিউয়ের মৃতদেহ দেয় সৎ কাজ করার জন্য, আর এরপর একটা কুঠার নিয়ে বেরিয়ে পড়ে। এখান থেকেই বোঝা যায় যে অলেনা কোনো সাধারণ মেয়ে ছিল না। এবার সে ওই কুঠার দিয়ে বাড়ির পেছনে তৈরি একটি গোপন প্রাচীর ভাঙতে শুরু করে, যার ভেতরে ছিল একটি সিক্রেট রুম। এই রুমটি আসলে ডাইনি বিদ্যা, রহস্যময় এবং অতি প্রাকৃতিক জিনিসে ভরা ছিল। তখনই সে একটা জাদুকরি আয়নার সামনে যায় এবং সে তার গায়ের সমস্ত পোশাক খুলে ফেলে। তার দুই হাতের কবজিতে ট্যাটু করা ছিল এবং সেই আয়নায় দেখা যায় এগুলো আসলে কোনো ট্যাটু নয়, আসলে এগুলো ছিল তার হাত বাঁধার শিকল। সে তার হাত দুটোকে শিকল দিয়ে বেঁধে রেখেই তার সেই উইচ পাওয়ারকে বন্দি করে রেখেছিল। আর এখন সে তার হাতের ওই ট্যাটুরূপী শিকলগুলোকে কেটে দেয়, যার সাথে সাথেই সে তার শক্তি, যা ভালোবাসার জন্য ছেড়ে দিয়েছিল, তার আজ উন্মোচন হয়। আর তখনই দেখানো হয় তার শরীরের ওপর থেকে নিচ পর্যন্ত দৌড়ানো সেই শক্তির এক ঝলক। আর এখন সে পুরোপুরি প্রস্তুত হয়েছে তার সেই উইচ পাওয়ারের সাথে, তার প্রতিশোধের জন্য, তার সেই মৃত্যুর খেলার জন্য। অন্যদিকে ওই রাশিয়ান সৈন্যদের প্রধান জানায় এখন তাদের কাছে খাবার পৌঁছতে পারবে না, কারণ ইউক্রেন খাবারের ট্রাক আটকে দিয়েছে। তাই এখন তারা যা খুশি করতে পারে, যেখান থেকে খুশি খাবার আনো, যাকে খুশি মারো, যা খুশি করো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এই শুনে সবাই খুব খুশি হয়। কিছু মানুষরূপী এই জানোয়ারগুলো আজ মূলত স্বাধীন হয়েছে যা খুশি তাই করার জন্য, যাকে খুশি তাকে মারার জন্য, যত খুশি তত অত্যাচার করার জন্য। আর এবার তারা আলাদা আলাদা দুটো গ্রুপে বেরিয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে। কিছু সৈন্য একটি বাড়িতে ঢুকে পড়ে, যেখানে তারা একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পায়, যে তাদের তাড়াতে শুরু করে, কিন্তু তারা তাকে পিটিয়ে বাড়ির ভেতরে চলে যায়। ভেতরে গিয়েই সৈন্যরা ওই বৃদ্ধটির মেয়ে ক্যাটিয়াকে দেখতে পায়, যাকে দেখেই সমস্ত সৈন্যের ভিতরে থাকা সেই জানোয়ার বাইরে বেরিয়ে আসে। তারা ক্যাটিয়াকে বন্দি করার চেষ্টা করলে ক্যাটিয়া পালানোর চেষ্টা করে, তবে তখনই একজন সেনা তাকে পিটিয়ে অজ্ঞান করে দেয় এবং ওই সৈন্য অজ্ঞান অবস্থাতেই তার জামা কাপড় খুলে তার সাথে খারাপ কাজ করতে শুরু করে, যেটা বুঝতে পেরেই ক্যাটিয়ার জ্ঞান ফিরে আসে। আর সে চিৎকার করতে থাকে, কাকুতি মিনতি করতে থাকে, তবে তার উপর একটুও দয়া দেখায় না ওই সৈন্য। অন্যদিকে অপর দলটি একটি বাড়ির ভেতরে মজা করে গুলি চালাচ্ছিল। তখনই একজন বৃদ্ধা মহিলা এসে তাদের বোঝায় এটা ঠিক নয়, কিন্তু তারা সেই মহিলাকেই গুলি করে মেরে ফেলে, কারণ সে তাদের বেশি জ্ঞান দিচ্ছিল।
কিছুক্ষণ পর তারা ক্যাম্পে আসে এবং তারা সাথে করে ক্যাটিয়াকে এখানে এনেছে যাতে তার সাথে সৈন্যরা নিজেদের চাহিদা পূরণ করতে পারে। অপরদিকে দেখা যায় সেই উইচকে অর্থাৎ অলেনাকে, যে রক্তের সাহায্যে একটি রিচুয়াল করছিল এবং এই রিচুয়ালটি করছিল সেই সৈন্যের উপর যে গোলাগুলির সময় অ্যান্ড্রিউর সাথে আহত হয়েছিল, তার পায়ে চোট লেগেছিল। এই রিচুয়ালের ফলেই ওই লোকটির পা পুরো ভেঙে যায়। সে ছটফট করতে থাকে, তার শ্বাসরুদ্ধ হতে থাকে, আর এরপরেই তার মুখ থেকে বেরোতে থাকে চুলের গোছা। এভাবেই তার মুখ থেকে অজস্র চুলের গোছা বেরোতে থাকে এবং সবশেষে বেরিয়ে আসে একটি চিরকুট, যাতে একটি সতর্ক বার্তা ছিল, যার মধ্যে লেখা ছিল এই জঙ্গলই তাদের সবার কবর হয়ে উঠবে। আর এটা পড়েই সে খুবই ঘাবড়ে যায়, কিন্তু এখন তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। আর এভাবেই কষ্ট পেয়ে পেয়ে এই সেনা সেখানেই মারা যায়। এবার সেনাপ্রধানও একটি দুঃস্বপ্ন দেখতে পায়, যেই স্বপ্নে সে নিজেকে ওই ডাইনির বাড়িতে দেখতে পায়, যেখানে রক্তে ভেজা সেই ডাইনি তাকে বলে কোনো দয়া ছাড়াই সে তাদের সবাইকে শেষ করতে আসছে। প্রধান এটা দেখেই খুব ঘাবড়ে যায় এবং সে সব সৈন্যদের ক্যাটিয়াকে এখান থেকে দূরে পাঠিয়ে দিতে বলে। এরপর এক সৈন্য ক্যাটিয়াকে ক্যাম্পের থেকে বাইরে জঙ্গলের মাঝে রাস্তাতেই ফেলে দিয়ে আসে। আর তারপরেই ক্যাটিয়া দেখা পায় সেই ডাইনির, যে তাকে বলে তার কি প্রতিশোধ নেওয়া উচিত, যার উত্তরে ক্যাটিয়া কিছু না বললেও তার চোখ মুখ রাগে ভরা। চোখ দেখে আমরা বুঝতেই পারি যে হ্যাঁ, তার প্রতিশোধ চাই। তখনই আমরা একজন সৈন্যকে দেখতে পাই, যে প্রস্রাব করতে যায়, কিন্তু তার গোপনাঙ্গ থেকে প্রস্রাবের পরিবর্তে রক্ত বের হচ্ছিল, যা দেখে সে চিন্তিত হয়ে পড়ে। এর মধ্যে আমরা আরো দুজন সৈন্যকে দেখতে পাই, যার মধ্যে একজনকে ডাইনি মন্ত্র পাঠ করে নিজের বশে করার চেষ্টা করে। সে তাকে মারতেও আসে, কিন্তু তখনই তার পরিবারের ছবি দেখে সে থেমে যায়। এবার সে দ্বিতীয় সৈন্যকে ফাঁসিয়ে টাকার লোভ দেখায়, যে মাটিতে পড়ে থাকা টাকা দেখে লোভে তার কাছে আসতে শুরু করে। সে বাকি সৈন্যদেরকেও ডাকতে চায়, তবে ওই ডাইনি তার কানে ফিস ফিস করে বলে অন্যদের ডাকলে সমস্ত টাকা তারা নিয়ে নেবে। এই ডাইনি তাকে বশে নিয়ে টাকার লোভ দেখিয়ে তার কাছে টেনে আনে। পরদিন সবার ফোনে একই রকম একটা SMS আসে, যেটা প্রধান পেয়েছিল, যে তাদের সবার কবর এই জঙ্গলেই তৈরি হবে। যা পড়ে তারা সবাই ভয় পেয়ে যায়। তারা এটাকে সুপারন্যাচারাল ভাবতে থাকে, তবে প্রধান এসবের কিছুই মানত না। তাই সে বলে এটা যুদ্ধের কোনো নতুন কৌশল হতে পারে, যার মাধ্যমেই তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, যাতে তারা তাদের মনোবলকে হারিয়ে ফেলে। তবে তাদের মনোবল হারালে চলবে না, তাদেরকে লড়াই করতে হবে। তখনই একজন সৈন্য এসে সবাইকে নিয়ে জঙ্গলে যায়, যেখানে একটি গাছে অনেকগুলো খড়ের পুতুল ঝোলানো হয়েছে, অর্থাৎ সেই ব্ল্যাক ম্যাজিক এবং রিচুয়ালের জিনিস। সামনেই তারা সেই লোভী সৈন্যকে দেখতে পায়, যাকে একটি গাছে বাঁধা রয়েছে। আর ওই ডাইনি একটি পুতুলের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করে সেই লোভী সৈন্যের সাথে জুড়ে দিয়েছে। আর এরপর সে ওই পুতুলের উপর নানা রকমের অত্যাচার চালায়। সে তার চুল ছিঁড়ে ফেলে, তার ঠোঁট সেলাই করে দেয় এবং তার পেটে আঘাত করতে থাকে। আর এই সব কিছুই হতে থাকে ওই লোভী সৈন্যের সাথেও, যার ঠোঁট দুটোকে সেলাই করে আটকে দেওয়া হয়েছে, যার হাত পা গাছের সাথে বাঁধা রয়েছে। তাকে এই অবস্থায় দেখে বাকি সৈন্যরা খুবই হয়রান হয়ে যায়। একজন সৈন্য তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে, তবে তখনই সেই লোভী সৈন্যটি বিস্ফোরিত হয়। এই সব দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। তখনই আমরা ওই ডাইনিকে দেখি, যে খুবই ভয়ানক এবং ডার্ক রিচুয়াল করছিল। যে রিচুয়ালের সাহায্যেই সে এক শয়তানকে ডেকে আনে এবং ওই শয়তানকে সে তার নিজের মধ্যে ধারণ করে, যাতে তার শক্তি আরো বেড়ে যায়। তখনই ইউদোকা দেখতে পায় বাড়ির বাইরে প্রচুর মৃত কাকের বৃষ্টি হচ্ছে। এখানে সে বুঝতে পারে যে তার প্রতিশোধের জন্য ডাইনি অনেক এগিয়ে গেছে, যা তার নিজের জন্য ঠিক নয়। স্বাভাবিকভাবেই ডাইনির কোনো শয়তানের সাথে ডিল করাটা খুবই বিপজ্জনক। সে তাকে বোঝাতে যায়, কিন্তু সে তার একটিও কথা শোনে না এবং বলে যে তার এখন কোনো কিছুতেই মানে নেই। এই অন্ধকার তার কি করবে? তার এই সব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার শুধু চাই তার প্রেমিকের মৃত্যুর প্রতিশোধ। তাই তার কোনো দুঃখ নেই, কারণ বেঁচে থাকার ইচ্ছা তার আগেই শেষ হয়ে গেছে। তখনই ইউদোকা মনে করিয়ে দেয় যে সেই ইউদোকার প্রাণ বাঁচিয়েছিল, তাকে ডাইনি বানিয়েছিল, তাকে নতুন জীবন দিয়েছিল। তাই এখন সে তাকে ছেড়ে নিজেকে অন্ধকারে ঠেলে দিতে পারে না। কিন্তু অলেনার এখন কোনো কিছুতেই কোনো মানে ছিল না। সে এখন পুরোপুরি ভাবে একজন উইচে পরিণত হয়েছে। এরপরেই আমরা সেই সৈন্যকে দেখতে পাই, যে তার পরিবারের ছবি দেখছিল। তার ফোনেই হঠাৎ করে একটি ছবি আসে, যেখানে সে তার ছেলে এবং স্ত্রীর রক্ত ভেজা ডেড বডি দেখতে পায়। তাদের মৃত্যু হয়ে গেছিল। আসলে অলেনা অর্থাৎ উইচ,
সেই ছবির ওপর রিচুয়াল করেছিল। এবার সে তার পরিবারের এই মৃত ছবি দেখে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে ফোনে নেটওয়ার্ক না থাকায় সে শহরে যাওয়ার জন্য জেদ করতে থাকে। সে প্রধানের কাছে এসে সবকিছু জানায় এবং বলে তার গাড়িটি চাই গ্রামে গিয়ে একটা কল করার জন্য, তবে প্রধান তাকে মানা করে দেয়। তবে তখনই তার ফোনে বারবার তার পরিবারের মৃত ছবিগুলো আসতে থাকে। তার মাথার ঠিক থাকে না, আর এই জন্যই সে ওই ট্যাঙ্ক নিয়েই গ্রামে যাওয়ার চেষ্টা করে। আর এবার সে তার সামনে ওই উইচকে দেখতে পায়, যাকে দেখেই সে খুবই রেগে যায়। তাকে মারার জন্যই সে ট্যাঙ্ক নিয়ে তার দিকে এগিয়ে যায়। আসলে এই ডাইনি তাকে বশ করে নিয়েছে আর এখন তার ব্রেনের সাথে খেলছে, তাকে ভেতর থেকে ভাঙতে শুরু করেছে। আর এইভাবেই ট্যাঙ্ক নিয়ে এলোপাথারি চলতে চলতেই সে দুজন সৈন্যকে পিষে মেরে ফেলে। বাকি সৈন্যরা তাকে ধরে প্রচুর মারে, যাদের সে বোঝানোর চেষ্টা করে তার সাথে কি হয়েছে, কিন্তু কেউ তার কোনো কথায় বিশ্বাস করে না। এরপরই একদিন সেই ক্যাম্পের ভেতরে হঠাৎ করেই বোমা বর্ষণ শুরু হয়, যা থেকে বাঁচার জন্য সবাই এখানে ওখানে দৌড়ায় এবং এর মধ্যেই কয়েকজন সৈন্য জঙ্গলে পৌঁছে যায়। আর এই সৈন্যটি সেই যে বৃদ্ধা মহিলাটিকে গুলি করেছিল। হঠাৎ করেই তার চোখের সামনে ভেসে ওঠে সেই বৃদ্ধা মহিলার রক্ত মাখা ওই সাইকেলটি। আর এরপরই ওই বৃদ্ধা মহিলার ভূত তাকে তাড়া করতে থাকে। সে এলোপাথারি দৌড়তে থাকে, কিন্তু কোনো লাভ ছিল না। ওই বৃদ্ধার ভূত তার পেছনেই আসতে থাকে। এভাবেই দৌড়তে দৌড়তে সে একটা জায়গায় পড়ে যায়। আর তখনই প্রধান এসে তাকে সামলায়। ওই সৈন্য প্রধানকে দেখে কিছুটা স্বস্তি পায়, তবে প্রধান এসে তার কপালে কিছু প্রতীক চিহ্ন এঁকে বলে যে তার মরার সময় এসে গেছে। আসলে এটা প্রধান ছিল না, বরং তার রূপে সেই বৃদ্ধা মহিলার ভূত। আর এটা সেই ভূতও নয়, আসলে এটা ছিল ওই ডাইনি, অর্থাৎ অলেনা, যে তাকে মেরে তার হৃৎপিণ্ডটাকে বের করে নিয়ে যায়। আসলে অলেনা এখন পুরোপুরিভাবে সেই শয়তানের কন্ট্রোলে চলে গেছে। সব সৈন্যরা এখানে এসে তার এই অবস্থা দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ যেভাবে এই সেনার মৃত্যু হয়েছে সেটা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়। তখনই একজন সৈন্য বলে ওঠে, এটা স্বাভাবিক নয়, এটা দ্য উইচ অফ কন্টপেরই কাজ। লোককথায় আছে কন্টপের ওই ডাইনি এখনো এই জঙ্গলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রধান তার এই কথা অস্বীকার করে, তার উপর এই কুসংস্কারের জন্য রাগ করতে থাকে। অন্যদিকে দেখানো হয় ডাইনিকে, যে সেই সৈন্যের হৃৎপিণ্ডটা এমন ভাবে খাচ্ছিল যেন 100 বছর ধরে সে কোনো খাবার খায়নি। তখনই আন্টি ইয়োদোকা এসে তাকে আবার বোঝায়, কিন্তু সে উল্টে তাকেই আঘাত করে বলে যে তার আরো শক্তি চাই। আর যখন সে তার জ্ঞানে ফিরে আসে তখন সে আন্টির কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। ইয়োদোকা খুব ভয় পেয়ে গেছিল। অলেনা অর্থাৎ উইচ তার প্রতিশোধের আগুনে এত এগিয়ে গেছে যে সে নিজেকেই হারিয়ে ফেলছিল এবং ধীরে ধীরে সে পুরোপুরি একটা এভিল এন্টিটিতে পরিণত হচ্ছিল, যা এক সময় তাকেই গ্রাস করে নেবে। রাতে অলেনা ক্যাম্পের ভেতরে এসে সবাইকে হুমকি দিয়ে যায় এবং পরের দিন তাদের ক্যাম্প থেকে মৃত সৈন্যদের ডেড বডিও গায়েব হয়ে যায়। ওই ডেড বডি খোঁজার জন্যই সবাই এগিয়ে যায়, কিন্তু দেখতে পায় ওই ডেড বডিগুলো ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় গাছ থেকে ঝুলছে, যা দেখে তারা সবাই বেশ ভয় পেয়ে যায় এবং একজন সৈন্য তো এটাকে ঐশ্বরিক শাস্তি মনে করে নিজেকেই শেষ করে ফেলে। সে এই দৃশ্য দেখে এতটাই ভয় পেয়ে গেছিল, ডাইনির অভিশাপ সে আর সহ্য করতে পারছিল না। এভাবে তিলে তিলে মৃত্যুবরণ করার চেয়ে সে একবারে নিজেকে শেষ করে নেওয়াটাই শ্রেয় মনে করেছিল। আর এরপরেই আমরা সেই সৈন্যকে দেখি যে ক্যাটিয়ার সাথে দিনের পর দিন নির্যাতন চালিয়েছিল। এই সেনা বেশ কিছুদিন ধরেই রক্ত প্রস্রাব করছিল, আর আজ তার গোপনাঙ্গ থেকে পোকামাকড় বের হতে শুরু করেছে। সে ভীষণ ভয় পেয়ে যায়, কষ্টে ছটফট করতে থাকে। আর এই কষ্ট থেকে বাঁচানোর জন্যই সে সোজা বেরিয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে। সাহায্যের জন্য সে আবার এসে পৌঁছায় ক্যাটিয়ার বাড়িতেই। তাকে মারার জন্যই ক্যাটিয়া এগিয়ে আসে, কিন্তু উল্টে সে তার কাছে দয়ার ভিক্ষা চায়। ক্যাটিয়া থেমে যায়, কিন্তু এবার ওই সৈন্য তাকে মারার জন্য নিজের বন্দুকটাকেই ধরতে চায়। আর তখনই ক্যাটিয়া তার পূর্ণ ক্রোধে এসে তাকে কুঠার দিয়ে কেটে ফেলে। অর্থাৎ অবশেষে ক্যাটিয়ার প্রতিশোধ পূর্ণ হয় এবং এটাই অলেনা অর্থাৎ উইচ তাকে প্রতিশ্রুতি দিয়েছিল। অন্যদিকে দেখা যায় জঙ্গলে এখনো বাকি সৈন্যরা অলেনাকে অর্থাৎ ওই উইচকেই খুঁজছে। আর এরপরেই সেনাপ্রধান হঠাৎ করেই অলেনাকে দেখতে পায়, আর সাথে সাথেই সে এবং বাকি সৈন্যরা ওই ডাইনির ওপর গুলি চালাতে শুরু করে, যার জন্যই সে আহত হয়ে বাড়ি ফিরে আসে। ইয়োদোকা তার গুলি বের করে। সে বলে যে প্রত্যেক সৈন্যের মৃত্যুর মূল্য তাকেই চুকাতে হবে, আর যখন সে সর্বশেষ সৈন্যকে মারবে তখন সেও শেষ হয়ে যাবে, কারণ সে যে ডিল করেছে তার ফলে সেও বাঁচবে না। তবে ইয়োদোকা সেটা সহ্য করতে পারবে না,
তাই জন্যই সে তাকে বোঝায়, কিন্তু আবার এই উইচ অর্থাৎ ওলেনা তার রাগে এসে তাকে মানা করে দেয়। অন্যদিকে তাকে খুঁজতে খুঁজতে বাকি সৈন্যরাও সেখানে এসে পৌঁছায়। প্রধান দুজন সৈন্যকে বাইরের দিকটা তল্লাশি করতে বলে এবং নিজে বাকি সেনাকে নিয়ে সেই বাড়িতে প্রবেশ করে। বাইরে থাকা এই দুই সেনা নিজেদের মধ্যেই লড়াই শুরু করে, আর নিজেদের মধ্যে এভাবেই লড়াই করতে করতে তারা একে অপরকেই শেষ করে দেয়। অন্যদিকে সেনাপ্রধান ওই বাড়ির ভেতর তল্লাশি করতে করতেই সেই গুপ্ত কক্ষের সন্ধান পায়। ওই ঘরে প্রবেশ করতেই সে বুঝতে পারে এটা কোনো সাধারণ রুম নয়, এটা ডাইনি বিদ্যা এবং অতি প্রাকৃতিক জিনিস দিয়ে ভর্তি একটা রুম। এই রুমে ঢুকতেই ডাইনি এক এক করে সবাইকে মারতে শুরু করে, আর এরপর প্রধান কৌশলে সেই ডাইনিকে ধরে ফেলে এবং ডাইনির জামা কাপড় খুলে তার সাথে খারাপ আচরণ করে। তবে তখনই সে বুঝতে পারে ডাইনি তার পেছনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে যাকে ডাইনি অর্থাৎ অলেনা ভেবে খারাপ আচরণ করছিল সে আসলে তার নিজেরই সৈন্য ছিল। এটা ছিল তারই দেখানো একটা ছলনা। তখনই ডাইনি প্রধানকে কষ্ট দিতে শুরু করে, মারতে শুরু করে, কিন্তু প্রাণ নেওয়ার আগেই ইয়োদোকা তাকে থামিয়ে জানিয়ে দেয় যে তার পেটে একটা বাচ্চা বড় হচ্ছে এবং যদি এই প্রধান মারা যায় তবে সেই বাচ্চাও মারা যাবে, কারণ এটাই ছিল ডেভিল এবং সেই শয়তানের সাথে ডিল। আর এই বাচ্চা ছিল তার ভালোবাসার প্রতীক, অ্যান্ড্রিউয়ের শেষ চিহ্ন। সে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার রাগ শেষ হয় না। ক্ষমা করে কিছু হবে না, কিন্তু ইয়োদোকা তাকে বোঝায় তাদের প্রধানকে মারার দরকার নেই, তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার কাছে একটি আলাদা উপায় আছে। পরের দৃশ্যে আমরা প্রধানকে ক্যাম্পে দেখতে পাই, যাকে ইয়োদোকা পুরোপুরি পাগল করে দিয়েছিল। আর এখানে এখন এসে পৌঁছায় ইউক্রেনিয়ান সেনারা, যারা প্রধানকে গ্রেপ্তার করে নেয়। আর এখন প্রধান হয়েছে প্রিজনার অফ ওয়ার, যার সাথে কি হবে তা আমরা ভাবতেও পারি না। তখনই আমরা ডাইনিকে দেখতে পাই, যে একটি বাচ্চার জন্ম দিয়েছিল, যার সাথে সে একটা নতুন জীবন শুরু করবে এবং তার প্রতিশোধও এখন পূর্ণ হয়ে গেছে। হয়তো অলেনা এখন তার সন্তানের জন্য আবার তার সেই উইচ পাওয়ারকে ত্যাগ করে সাধারণ মেয়ে হয়ে জীবনযাপন করবে। আর এখানেই এই ডাইনির গল্প শেষ হয়ে যায়।